বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা যে মুভিটিকে নিয়ে কথা বলতে চলেছি ওই মুভিটির নাম হলো মুজিয়া। এই মুভিটিকে নিয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই যে এই মুভিটিকেও সেই স্টুডিওই বানিয়েছিল যে স্টুডিওটি আসলে স্ত্রী মুভিকে বানিয়েছিল। এই জন্য এই মুভির মধ্যে হররের সাথে সাথে কমেডিও রয়েছে, এমনকি এই মুভির স্টোরিটিও অনেকটাই ভালো রয়েছে। এই জন্যই বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা মুজিয়া মুভিটিকে ডিটেলসে এক্সপ্লেন করব এবং আপনাকে এই মুভির পুরো কাহিনীটি শোনাতে চলেছি, যাতে এই মুভিটির স্টোরিকে আপনারা খুব সহজেই জানতে পেরে যান। বন্ধুরা, আপনারা যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করতেও ভুলবেন না। চলুন বন্ধুরা, এখন সময়কে আর না অপচয় করে মুভিটির এক্সপ্লেনেশনকে শুরু করা যাক। বন্ধুরা, এই মুভিটির কাহিনী শুরু হয় মহারাষ্ট্রের কোনগাল থেকে এবং এই মুভিটির যখন কাহিনী শুরু হয় তখন সালটি ছিল 1952। আমরা মহারাষ্ট্রের কোনগাল গ্রামের মধ্যে দেখতে পাই একটি ছোট বাচ্চাকে এবং যার নাম ছিল গোটে এবং তার বয়স ছিল 10 থেকে 12 বছরের মধ্যে। এবং গোটিয়া ওই গ্রামের মধ্যে নিজের মা এবং তার বোনের সাথে একেবারে বসবাস করত এবং গোটিয়ার বোন তার থেকে 1 থেকে 2 বছরেরই ছোট ছিল। গোটিয়ার যে ঘরের মধ্যে থাকতো তার আশেপাশেই কয়েকটি মানুষও একেবারে বসবাস করত এবং ওখানে আরেকটি মেয়ে বসবাস করত যার নাম ছিল মুন্নি। গোটিয়া মুন্নিকে অনেকটাই বেশি পরিমাণে ভালোবাসতো, কিন্তু এখানে ডিফারেন্ট এই ছিল যে গোটিয়ার বয়স যেখানে 10 থেকে 12 বছর ছিল, ওখানে মুন্নি তার থেকে 7 বছরের বড় ছিল। এই জন্যই মুন্নির বয়স ছিল 18 বছর। কিন্তু এরপরেও গোটিয়া মুন্নিকে ভালোবাসতো এবং সে চাইতো তার সাথে যাতে মুন্নির বিয়ে হয়ে যায়। কিন্তু মুন্নির পরিবার তার বিয়েকে একেবারে ফিক্সড করে দেয় এবং যার সাথে মুন্নির বিয়ে একেবারে ফিক্সড হয়ে গিয়েছিল, সে যেই দিন মুন্নির সাথে বিয়ে করতে এসেছিল সেই দিনই গোটিয়া ওই বরের খাওয়ারের বিষের মধ্যে সে একেবারে ইঁদুরের বিষ মিশিয়ে দেয়। কিন্তু ওই খাওয়ারের পর বর তো একেবারে বেঁচে যায়, কিন্তু এটির সম্বন্ধে সবাই একেবারে জানতে পেরে যায় এবং যখন গোটিয়ার মা এটিকে একেবারে জানতে পেরে যায় তখনই সে গোটিয়াকে ধরে নিজের ঘরের মধ্যে নিয়ে চলে যায় এবং সে গোটিয়াকে মারার জন্য খুবই বড় একটি চাবুক বার করে এবং সে ওই চাবুককে ব্যবহার করে সে গোটিয়াকে অনেকটাই বেশি পরিমাণে মারতে থাকে। এবং এখানে আমরা দেখতে পাই গোটিয়া কাউকেও ভয় পায় না, কিন্তু সে তার মায়ের চাবুককে অনেকটাই বেশি পরিমাণে ভয় পায়। কিন্তু ওই দিনই মুন্নির একেবারে বিয়ে হয়ে যায় এবং ওই দিনের মধ্যেই গোটিয়ার মা গোটিয়াকে একেবারে নেড়া করে দেয় এবং যখন মুন্নির একেবারে বিয়ে হয়ে যায় তখনই সে তার বরের সাথে একেবারে চলে যায়। কিন্তু এখানে আমরা দেখতে পাই গোটিয়া এখনো মুন্নিকে মনে করছে এবং সে এখনো চিন্তা করছে যে সে কিভাবে মুন্নির সাথে বিয়ে করবে। এই জন্যই গোটিয়া একেবারে সিদ্ধান্ত নিয়ে নেয় যে সে মুন্নিকে পাওয়ার জন্য একেবারে সে কালো জাদুকে শিখবে এবং সে কালো জাদুকে করে সে একেবারে মুন্নিকে বশীকরণ করে নিবে এবং এরপরে গোটিয়া মুন্নির সাথে একেবারে বিয়ে করে নিবে। এখানে আপনারা গোটিয়ার সম্বন্ধে জানার পর আপনারা বুঝতেই পেরে গিয়েছেন যে গোটিয়া কোন রকম সাধারণ বাচ্চা ছিল না, আসলে গোটিয়া একটি সাইকো বাচ্চা ছিল যে মুন্নিকে কোনো না কোনো ভাবে পেতে চেয়েছিল। এবং গোটিয়া কালো জাদুকে শেখার জন্য নিজের বোনকে নিয়ে সে পাশের একটি জঙ্গলের মধ্যে পৌঁছে যায় এবং গ্রামের ওই জঙ্গলের নাম ছিল চিন্টুক বাড়ি। যেহেতু এই জঙ্গলটি গ্রাম থেকে অনেকটাই দূরে রয়েছে এই জন্য এখানে কেউ সহজে আসে না। এখানে গোটিয়া তার বোনকে একেবারে রাতের বেলায় নিয়ে আসে এবং ওই জঙ্গলের মধ্যে থাকা সে একটি বড় গাছের নিচে বসে সে কালো জাদুকে করতে থাকে। এরপরে আমরা দেখতে পাই গোটিয়া তার বোনের উপর একেবারে অ্যাটাক করে দেয় এবং সে একটি ছুরির সাহায্যে তার বোনকে একেবারে মারার চেষ্টা করতে থাকে, কিন্তু গোটিয়ার বোন গোটিয়াকে একেবারে থামিয়ে নেয় এবং সে জিজ্ঞাসা করে সে এটিকে কেন করছে। এরপরে গোটিয়া বলতে থাকে তার এই কালো জাদুর মধ্যে একটি মেয়ের একেবারে বলি দিতে হবে, এই জন্য সে তার বোনকে মেরে একেবারে এখানে বলি দিতে চাইছে। এবং এরপরে গোটিয়ার হিসাবে যখন গোটিয়ার কালো জাদু একেবারে সম্পূর্ণ হয়ে যাবে তখন মুন্নি তার কাছে এসে একেবারে তাকে বিয়ে করে নিবে। এবং এরপরে আমরা দেখতে পাই গোটিয়ার বোন গোটিয়ার হাত থেকে বাঁচার জন্য সে গোটিয়াকে একেবারে ধাক্কা মেরে দেয় এবং এর ফলে গোটিয়ার মাথাটি ওই বড় গাছটির সাথে একেবারে ধাক্কা লেগে যায়, যার ফলে গোটিয়ার মাথা থেকে অনেকটাই বেশি পরিমাণে রক্ত বেরোতে থাকে। এরপরে কিছু সময় পর গোটিয়ার মৃত্যু হয়ে যায়। এরপরে গোটিয়ার বোন যে অনেকটাই ভয় পেয়ে গিয়েছিল সে তার মা এবং গ্রামবাসীকে ওই জায়গার মধ্যে নিয়ে আসে এবং ওখানে সবাই এসে সবাই গোটিয়ার অবস্থাকে দেখতে থাকে। তখনই গ্রামের মুখ্য পণ্ডিত বলতে থাকে যে এটি অনেকটাই বড় একটি অনর্থ হয়ে গিয়েছে। আসলে গোটিয়া একটি ব্রাহ্মণ পরিবারের ছেলে ছিল এবং কিছুদিন আগেই তাকে একেবারে নেড়া করে দেওয়া হয়েছিল এবং গোটিয়ার নেড়া হয়ে 10 দিনও একেবারে হয়নি এবং এখানে গোটিয়ার একেবারে অকাল মৃত্যু হয়ে গিয়েছে। এই জন্যই মুখ্য পণ্ডিত বলতে থাকে গোটি এখন পুরোভাবে ব্রহ্ম রাক্ষসে পরিণত হয়ে যাবে এবং এটা হতে পারে যে সে ব্রহ্ম রাক্ষসে একেবারে পরিণত হয়ে যাওয়ার পর সে গ্রামবাসীদের একেবারে মারতে চাইবে। এই জন্যই তাদেরকে এখানে গোটিয়াকে আটকাতে হবে। এই জন্যই গ্রামবাসীরা ওই গাছটির মধ্যে একেবারে আবদ্ধ করে দেয় যে গাছটির নিচে গোটিয়ার একেবারে মৃত্যু হয়ে গিয়েছিল এবং গোটিয়াকে ওই গাছের মধ্যে একেবারে আবদ্ধ করে নেওয়ার পর ওখানের মুখ্য পণ্ডিত একেবারে মন্ত্রকে পড়ে গোটিয়াকে ওই জায়গার মধ্যে একেবারে আবদ্ধ করে নেয় যাতে গোটিয়া ওই গাছটি থেকে অনেকটাই দূরে যেতে না পারে এবং তার আত্মা যে পুরোপুরি ভাবে ব্রহ্ম রাক্ষসে পরিণত হয়ে গিয়েছে সে যাতে ওখান থেকে না পালাতে পারে। এবং ওখানে আমরা জানতে পারি যে গোটিয়া যে অবস্থার মধ্যে মারা গিয়েছে সেই অবস্থাকে বলা হয় মুজিয়া, অর্থাৎ গোটিয়া এখন
পুরোপুরিভাবে মুজিয়াতে পরিণত হয়ে গিয়েছে। এরপরে অনেক বছর একেবারে চলে যায়। এরপরে আমরা পুনে শহরকে দেখতে পাই এবং পুনে শহরটিও একেবারে মহারাষ্ট্রের মধ্যেই রয়েছে, কিন্তু এই শহরটি কোন গ্রাম থেকে অনেকটাই দূরে রয়েছে। এবং এখানে আমরা পুনের মধ্যে মুভির মেন ক্যারেক্টারকে দেখতে পাই, যার নাম ছিল বিট্টু। বিট্টু পুনে শহরের মধ্যে সে তার মা এবং তার ঠাকুমার সাথে বসবাস করে এবং এখানে আমরা জানতে পারি যে বিট্টুর পিতার কয়েক বছর আগে একেবারে মৃত্যু হয়ে গিয়েছে এবং বিট্টুর মা একটি বিউটি পার্লারকে একেবারে চালিয়ে থাকে এবং তারা ওখান থেকে অনেকটা বেশি পরিমাণে টাকাকেও কামিয়ে থাকে, যার ফলে বিট্টুর ফ্যামিলি খুবই ভালোভাবে চলছিল। এই জন্য বিট্টু তার ফ্যামিলির সাথে অনেকটাই বেশি পরিমাণে খুশিতে ছিল এবং এখানে আমরা জানতে পারি বিট্টু তার মাকে অনেকটাই বেশি পরিমাণে সাহায্যও করে থাকে এবং বিট্টু মেয়েদের চুলকে কাটতে এবং সে মেয়েদেরকে মেকআপ করাতেও অনেকটাই বেশি পরিমাণে ভালোভাবে জানে। এবং এখানে আমরা বিট্টুর বন্ধুকে দেখতে পাই, যে বিট্টুর পাশের ঘরে একেবারে বসবাস করে এবং বিট্টুর এই বন্ধুর নাম ছিল বেলা। বেলা আসলে একটি মেয়ে ছিল যে বিট্টুর ছোটবেলার বন্ধু ছিল এবং তারা দুজনেই ছোটবেলা থেকেই খেলাধুলা করে একেবারে বড় হয়েছে। এবং এখানেই বেলা বিট্টুর সাথে একেবারে দেখা করতে আসে এবং ওখানে সে বিট্টুর সাথে তার বয়ফ্রেন্ডকে একেবারে দেখা করায়। এবং এখানে আমরা জানতে পারি বেলার বয়ফ্রেন্ডের নাম ছিল কুবা, যে আসলে একটি ইংরেজ ছিল। কিন্তু বিট্টু বেলার বয়ফ্রেন্ডের সাথে দেখা করে একটু মাত্র খুশি ছিল না, কারণ বিট্টু মনে মনে বেলাকে অনেকটাই বেশি পরিমাণে ভালোবাসতো, কিন্তু সে বেলাকে এই কথাটি কখনোই বলেনি। কিন্তু এরপরে বিট্টু ওই গাছটিকে দেখতে পায়, যে গাছটির মধ্যে মুজিয়াকে একেবারে বন্দি করে রাখা হয়েছিল এবং এখানে বিট্টু দেখতে পায় ওই গাছের মধ্যে একটি ছোট বাচ্চার মতো রাক্ষস রয়েছে, যে তাকে একেবারেই তার কাছে ডাকছে। এবং এখানে বিট্টু জানতে পারে তার এই খেয়ালটি তার ছোটবেলা থেকে আসছে এবং সে তার মনের মধ্যে সে সবসময় গাছটিকে দেখে থাকে। কিন্তু বিট্টু এই সমস্ত কথাকে একেবারে ইগনোর করে সে তার বন্ধুর সাথে একেবারে দেখা করতে চলে যায়। এবং এখানে আমরা দেখতে পাই বিট্টুর বন্ধু একটি সর্দার এবং যার নাম ছিল স্পিলবার্গ। এবং বিট্টুর এই বন্ধুটি ফিল্মকে শুট করতে অনেকটাই বেশি পরিমাণে ভালোবাসতো, এই জন্য সে একটি ইংরেজ ডাইরেক্টরের থেকে ইন্সপায়ার হয়ে সে নিজের নামকে এই নামটি রেখেছিল। এখানে আমরা দেখতে পাই বিট্টু তার লাইফের মধ্যে অনেকটাই বেশি পরিমাণে খুশিতে ছিল। কিন্তু একদিনই হঠাৎ করে বিট্টুর চাচাতো বোন তাকে ফোন করে এবং তার এই কাজিন সিস্টারের নাম ছিল রুকু। এবং এখানে রুকু বলতে থাকে তার পরিবার একেবারে তার বিয়েকে ফিক্সড করে দিয়েছে, এই জন্য কিছুদিনের মধ্যেই তার একেবারে বিয়ে হয়ে যাবে। এই জন্য সে চায় বিট্টু তার ফ্যামিলির সাথে এখানে যাতে আসে। এবং এখানেই সে বলতে থাকে সে বিট্টুর মা এবং তার ঠাকুমাকে একেবারে ইনভিটেশন দিয়ে দিয়েছে, এই জন্য সে বিট্টুকে এখন পার্সোনালি ডাকছে। এই জন্য সে চায় তার বিয়ের মধ্যে যাতে সবাই আসে বলে। এই জন্য বিট্টু এবং তার ফ্যামিলি রুকুর বিয়েতে একেবারে চলে যেতে থাকে। কিন্তু এখানে আমরা দেখতে পাই বিট্টু এই কথাটিকে শুনে অনেকটাই বেশি পরিমাণে রেগে গিয়েছে এবং সে বিট্টুর ঠাকুমাকে বলতে থাকে সে বিট্টুকে নিয়ে রুকুর বিয়েতে যেতে চায় না, কারণ সে যখন বিট্টুকে সাথে নিয়ে ওই গ্রামের মধ্যে চলে যায় তখন বিট্টুর শরীর একেবারে অসুস্থ হয়ে যায়। কিন্তু এরপরে আমরা দেখতে পাই তারা একেবারে গ্রামে যাওয়ার জন্য প্ল্যান করে নেয়। এবং এখানে আমরা জানতে পারি যে রুকুর ফ্যামিলি ওই কোনকান গ্রামের মধ্যেই একেবারে বসবাস করে, যে গ্রামের মধ্যে আসলে মুজিয়া আগে বসবাস করত। যেহেতু বিট্টুর মধ্যে সবসময় মুজিয়ার খেয়াল আসতো, এখানে আমরা জানতে পেরে যাই যে বিট্টুর সাথে মুজিয়ার কোনো না কোনো রকম কানেকশন রয়েছে। এরপরে বিট্টু এবং তার ফ্যামিলি একেবারে কোনকান গ্রামের মধ্যে পৌঁছে যায়। এবং এখানে আমরা দেখতে পাই যে বিট্টুর যে আঙ্কেলটি রয়েছে সে বিট্টু এবং তার মাকে অনেকটাই বেশি পরিমাণে অপছন্দ করত, কারণ বিট্টুর আঙ্কেল মনে করতো যে তার বড় ভাইয়ের মৃত্যু হয়েছিল বিট্টু এবং তার ছেলের জন্য। এই জন্যই বিট্টুর আঙ্কেল বিট্টুর মাকে অনেকটাই খারাপ কিছুও বলতে থাকে। এই জন্যই তাদের দুজনের মধ্যে একেবারে আর্গুমেন্ট হয়ে যায়। এবং এরপরে বিট্টুর আঙ্কেল বিট্টুকে তার পিতার মৃত্যুর কাহিনীকে বলতে থাকে। এবং এখানে এখনো পর্যন্ত বিট্টু জানতো না যে তার পিতার কিভাবে মৃত্যু হয়েছে, কারণ তার মা এবং ঠাকুমা এই সম্বন্ধে তাকে কিছুই বলেনি। কিন্তু বিট্টুর আঙ্কেল এখানে রেগে গিয়ে বিট্টুকে সবকিছু একেবারে বলে দিতে থাকে এবং সে বলতে থাকে তাদের এই গ্রামের পাশে একটি জঙ্গল রয়েছে এবং ওই জঙ্গলের নাম হলো চিন্টুক বাড়ি এবং ওই চিন্টুক বাড়ি হলো তাদের পূর্বপুরুষের জায়গা। কিন্তু ওই চিন্টুক বাড়ির মধ্যে একটি গাছ রয়েছে যেটি পুরোপুরিভাবে শ্রাপিত রয়েছে এবং ওখানেই মুঞ্জিয়া বসবাস করে। এই জন্য রাতের বেলা কেউ ওখানে যায় না। কিন্তু বিট্টুর পিতা অনেক বছর আগে ওই চিন্টুক বাড়িকে একেবারে বিক্রি করতে চেয়েছিল, কিন্তু যেহেতু ওই জঙ্গলটি একেবারে শ্রাপিত ছিল এই জন্য ওই জঙ্গলটিকে কেউ আর কিনতে চায়নি, কারণ সবাই ওই গাছটিকে এবং মুজিয়াকে অনেকটাই বেশি পরিমাণে ভয় পেত। এই জন্য বিট্টুর পিতা ডিসাইড করে যে সে চিন্টুক বাড়ি থেকে ওই গাছটিকে একেবারে শেষ করে দিবে। এই জন্য বিট্টুর পিতা ওই গাছটিকে একেবারে কাটতে যায়, যাতে সে সবাইকে প্রমাণ করতে পারে যে ওই গাছটি একেবারেই শ্রাপিত নয় বলে। এবং যখন বিট্টুর পিতা ওই গাছটিকে একেবারে কাটতে গিয়েছিল তখনই তার হঠাৎ করে একেবারে মৃত্যু হয়ে যায় এবং সে পাশের সমুদ্রের মধ্যে একেবারে ডুবে যায়। এবং এরপরে বিট্টুর আঙ্কেল বলতে থাকে বিট্টুকে, তুমি কি জানো তোমার পিতা এটিকে কেন করেছিল? আসলে তোমার পিতা এই কাজটিকে করেছিল তোমার মায়ের জন্য, কারণ তোমার পিতা তোমার মায়ের বিউটি পার্লারকে অনেকটাই বড় করতে চেয়েছিল। এই জন্য সে একটি বড় বিউটি পার্লারকে একেবারে খুলতে চেয়েছিল এবং এই জন্যই তাদের টাকা দরকার হচ্ছিল এবং এই জন্যই সে চিন্টুক বাড়িকে বিক্রি করতে চেয়েছিল এবং এই জন্যই তোমার পিতার একেবারে মৃত্যু হয়ে যায়। এবং এই
কারণে আমি তোমার মাকে অনেকটাই বেশি পরিমাণে অপছন্দ করি। বিট্টু তার আঙ্কেলের এই সমস্ত কথাকে শুনে অনেকটাই বেশি পরিমাণে দুঃখী হয়ে কাঁদতে শুরু করে দেয় এবং সে একেবারে স্কুটিকে নিয়ে চিন্টুক বাড়ির মধ্যে পৌঁছে যায় এবং সেই চিন্টুক বাড়ির কাছে গিয়ে সে ওই গাছের কাছে চলে যায় যেখানে তার পিতার একেবারে মৃত্যু হয়ে গিয়েছিল এবং বাকি সমস্ত ফ্যামিলি মেম্বার বিট্টুকে একেবারে খুঁজতে শুরু করে দেয় এবং বিট্টুর আঙ্কেল বিট্টুকে খোঁজার জন্য সবাইকে একেবারে ফোন করতে শুরু করে দেয়। তখনই বিট্টুর আঙ্কেল জানতে পেরে যায় যে একটি গ্রামবাসী বিট্টুকে চিন্টুক বাড়ির দিকে একেবারে যেতে দেখেছিল এবং এরপরে বিট্টুর আঙ্কেল তার সমস্ত ফ্যামিলিকে বলে দেয় যে বিট্টু একেবারেই চিন্টুক বাড়িতে পৌঁছে গিয়েছে বলে। এরপরে বিট্টুর ঠাকুমা বিট্টুর আঙ্কেলকে বলতে থাকে যে সে যেন তাড়াতাড়ি বিট্টুকে ওখান থেকে একেবারে নিয়ে চলে আসে, কিন্তু বিট্টুর আঙ্কেল এটিকে করতে একেবারে মানা করে দেয় এবং সে বিট্টুর ঠাকুমা অর্থাৎ সে নিজের মাকে বলতে থাকে রাতের সময় চিন্টুক বাড়িতে কেউ যায় না, এই জন্য সেও একেবারে ওখানে যাবে না। এই জন্য বিট্টুর ঠাকুমা একেবারে সিদ্ধান্ত নিয়ে নেয় যে সে নিজেই চিন্টুক বাড়িতে যাবে এবং সে বিট্টুকে বাঁচিয়ে নিয়ে আসবে, কারণ বিট্টুর ঠাকুমা জানতো বিট্টুর চিন্টুক বাড়িতে যাওয়ার জন্য তার অনেকটাই বেশি পরিমাণে বিপদ হতে পারে। এবং এরপরে আমরা দেখতে পাই বিট্টুর ঠাকুমা একেবারে চিন্টুক বাড়িতে যাওয়ার আগে নিজের বক্স থেকে একেবারে একটি চাবুককে বার করে। আসলে ওই চাবুকটি ওই রকমই দেখতে ছিল যেই চাবুকটির সাহায্যে মুজিয়ার মা মুজিয়াকে মেরে থাকতো এবং এখানে আমরা জানতে পেরে যাই যে বিট্টুর ঠাকুমাই হলো মুজিয়ার ছোট বোন, অর্থাৎ ওই ছোট বোন যাকে মুজিয়া একেবারে মারতে চেয়েছিল। এবং এখানে আমরা জানতে পারি যে বিট্টু নিজের স্বপ্নের মধ্যে মুজিয়া এবং ওই গাছটিকে এই জন্যই দেখতে পায় কারণ সে হলো মুজিয়ার বংশ এবং বিট্টুর শরীরের মধ্যেও মুজিয়ার শরীরে রক্ত রয়েছে, এই জন্যই মুজিয়া তার ফ্যামিলিকে একেবারে দেখতে পেতে পারে। এখানে মুজিয়ার বোন অর্থাৎ বিট্টুর ঠাকুমা জানতো যে মুজিয়া যেই জিনিসটিকে সব থেকে বেশি পরিমাণে ভয় পায় সেটি হলো তার মায়ের চাবুক, এই জন্য ওই চাবুকের সাহায্যে মুজিয়াকে একেবারে কন্ট্রোল করা যেতে পারে। এই জন্যই বিট্টুর ঠাকুমা একেবারে ওই চাবুকটিকে নিয়ে চিন্টুক বাড়ির মধ্যে পৌঁছে যায় এবং যখনই বিট্টুর ঠাকুমা ওই জায়গার মধ্যে পৌঁছে যায় তখনই সে গাছের উপরে একেবারে মুজিয়াকে দেখতে পায়, যে বিট্টুর ঠাকুমাকে দেখে একেবারে বুঝতে পেরে যায় যে সে হলো তার ছোট বোন। এবং এরপরে মুজিয়া হাসতে হাসতে বলতে থাকে যে তার ছোট বোন তো এখন অনেকটাই বেশি পরিমাণে বুড়ি হয়ে গিয়েছে। এরপরে বিট্টুর ঠাকুমা মুজিয়াকে অর্থাৎ তার বড় ভাইকে বলতে থাকে যে তার নাতিকে যেন সে একেবারে ছেড়ে দেয় এবং এরপরে সিনে আমরা দেখতে পাই মুজিয়া ওই গাছটির বড় বড় ডালপালাকে ব্যবহার করে সে একেবারে বিট্টুকে বেঁধে রেখেছে এবং এরপরে বিট্টুর ঠাকুমা ওই গাছটি থেকে বিট্টুকে একেবারে বার করার চেষ্টা করতে থাকে, কিন্তু মুজিয়া বিট্টুকে অনেকটাই আবদ্ধভাবে বেঁধে রেখেছিল। এরপরে বিট্টুর ঠাকুমা ওই গাছের উপর চাবুক মারতে থাকে এবং এরপরে আমরা দেখতে পাই ওই চাবুকটির জন্য মুজিয়া অনেকটাই বেশি পরিমাণে আঘাত পেতে থাকে, এই জন্য মুজিয়া খুব তাড়াতাড়ি বিট্টুকে একেবারে ছেড়ে দেয়। এরপরে বিট্টুর ঠাকুমা বিট্টুকে নিয়ে ওখান থেকে একেবারে যেতে থাকে, কিন্তু বিট্টু যাওয়ার আগেই মুজিয়া বিট্টুর কাঁধের নিচে একটি বড় হাতের দাগ দিয়ে দেয়, কিন্তু এটিকে দেখে বিট্টুর ঠাকুমা মুজিয়াকে আবার মারতে থাকে, এই জন্য মুজিয়া আবার ওই গাছের মধ্যেই চলে যায়। এরপরে বিট্টুর ঠাকুমা বিট্টুকে নিয়ে খুব তাড়াতাড়ি চিন্টুক বাড়ি থেকে বাইরে চলে আসে। এরপরে বিট্টু তার ঠাকুমাকে জিজ্ঞাসা করতে থাকে সে কিভাবে মুজিয়াকে জানে এবং তার সাথে মুজিয়ার কি সম্পর্ক রয়েছে। এরপরে বিট্টুর ঠাকুমা বিট্টুকে সবকিছু একেবারে বলে দেয়। এরপরে বিট্টু সবকিছুকে একেবারে জানতে পেরে যায়। মুজিয়ার সম্বন্ধে সবকিছুকে জানার পর বিট্টু অনেকটা বেশি পরিমাণে ভয় পেয়ে যায়, কিন্তু বিট্টুর ঠাকুমা বলতে থাকে এখন তার ভয় পাওয়ার কোন রকম দরকার নেই, কারণ মুজিয়া ওই গাছটি থেকে আর কখনোই দূরে কোনো জায়গায় যেতে পারে না, এই জন্য বিট্টুকে এখন লক্ষ্য রাখতে হবে সে যাতে ওই গাছের তলায় আর না যায়। কিন্তু এরপরে আমরা দেখতে পাই মুজিয়া বিট্টুর একেবারে সামনে এসে গিয়েছে এবং সে এখনো সময়ে সে তার ঠাকুমার একেবারে পেছনে রয়েছে। এটিকে দেখে বিট্টু অনেকটাই বেশি পরিমাণে অবাক হয়ে যায়, কারণ এর আগেই তার ঠাকুমা বলেছিল মুজিয়া ওই গাছটি থেকে আর দূরে কখনোই যেতে পারবে না, কিন্তু মুজিয়া কিভাবে তার কাছে একেবারে এসে গিয়েছে। এবং এরপরে মুজিয়া বিট্টুর ঠাকুমার গলাকে একেবারে ধরে নেয় এবং সে বিট্টুর ঠাকুমার গলাকে ভেঙে একেবারে বিট্টুর ঠাকুমাকে মেরে দেয়। আসলে বিট্টুর কাঁধের মধ্যে মুজিয়া যে হাতের দাগটি দিয়ে দিয়েছিল এটির সাহায্যে ওই গাছটি থেকে সে একেবারে আবদ্ধ থেকে মুক্ত হয়ে গিয়েছে, এই জন্যই সে এখন যে কোনো জায়গার মধ্যেই পৌঁছে যেতে পারবে। এবং এটিকে দেখার পর বিট্টু একেবারে অজ্ঞান হয়ে যায় এবং এরপরে গ্রামবাসীরা বিট্টুকে একেবারে খুঁজে পেয়ে গিয়ে তারা বিট্টুকে নিয়ে একেবারে হসপিটালের মধ্যে পৌঁছে যায়। হসপিটালের মধ্যে বিট্টুর চোখ একেবারে খুলে যায় এবং সে সবাইকে জিজ্ঞাসা করে তার ঠাকুমা কেমন রয়েছে এবং এরপরে তারা বলতে থাকে যে চিন্টুক বাড়ি থেকে কিছুটা দূরে তার ঠাকুমার মৃতদেহকে একেবারে খুঁজে পাওয়া গিয়েছে। আসলে বিট্টু জানতো তার ঠাকুমার কেমন ভাবে মৃত্যু হয়েছে। আসলে বিট্টু এতটাই বেশি পরিমাণে ভয় ছিল যে সেই কথাটিকে কাউকে আর বলেনি। এরপরে বিট্টুর আঙ্কেল বিট্টুর মায়ের সাথে একেবারে ঝগড়া করতে শুরু করে দেয় এবং সে বিট্টুর মাকে ব্লেম করতে থাকে যে তার জন্যই তার ভাইয়ের একেবারে মৃত্যু হয়েছিল এবং এরপরে তার জন্যই তার মায়ের একেবারে মৃত্যু হয়ে গিয়েছে। এই জন্য বিট্টুর মা একেবারে রেগে গিয়ে ওই গ্রাম থেকে একেবারে পালিয়ে যায় এবং সে বাসকে ধরে একেবারে পুনে আসতে শুরু করে দেয়। এবং এরপরে আমরা দেখতে পাই বিট্টুর পেছনের সিটে মুজিয়া রয়েছে এবং বিট্টু মুজিয়াকে দেখে অনেকটাই বেশি পরিমাণে ভয় পেয়ে যায় এবং এখানে মুজিয়া বলতে থাকে যে তাকে শুধুমাত্র বিট্টুই দেখতে পারবে এবং আর কেউ তাকে দেখতে পাবে না, কারণ বিট্টুর শরীরের মধ্যেই তার রক্ত রয়েছে। বিট্টু মুজিয়াকে দেখে অনেকটাই বেশি পরিমাণে ভয়
পেয়ে যায়, কিন্তু মুজিয়া হঠাৎ করে একেবারে অদৃশ্য হয়ে যায় এবং আগে আমরা দেখতে পাই বিট্টু একেবারে নিজের ঘরের মধ্যে পৌঁছে গিয়েছে এবং রাত হওয়ার পর যখন বিট্টু একেবারে ঘুমোতে যাচ্ছিল তখনই মুজিয়া একেবারে তার রুমের মধ্যে পৌঁছে যায় এবং সে বিট্টুকে বলতে থাকে মুন্নিকে একেবারে খোঁজার জন্য, কিন্তু বিট্টু মুঞ্জিয়ার কোন রকম কথাকে বুঝতে পারছিল না এবং এই জন্য সে মুঞ্জিয়াকে দেখে অনেকটাই বেশি পরিমাণে ভয় পাচ্ছিল। যেহেতু বিট্টু মুঞ্জিয়ার কোন রকম কথাকে আর শুনছিল না, এই জন্য মুঞ্জিয়া বিট্টুকে একেবারে মারতে শুরু করে দেয়। মুঞ্জিয়া কখনো কখনো বিট্টুকে একেবারে তার বেড থেকে ফেলিয়ে দেয়, এমনকি তার উপরে অনেক শক্তিশালী জিনিসপত্র ছুঁড়ে মারে। কিন্তু এরপরে বিট্টু একেবারে বুঝতে পেরে যায় যে মুজিয়া তাকে একেবারে মুন্নিকে খুঁজতে বলছে, কিন্তু বিট্টু এটাকে করতে একেবারে মানা করে দেয় এবং সে সোজা বলতে থাকে সে তার ঠাকুমাকে একেবারে মেরে দিয়েছে, এই জন্য সে তার কোন রকম কথাকেই শুনবে না। এবং যখনই বিট্টু এই কথাটিকে বলে তখনই মুঞ্জিয়া বিট্টুর মায়ের কাছে পৌঁছে যায় এবং মুজিয়া ওখানে ল্যাম্পলাইটকে একেবারে বিট্টুর মায়ের উপরেই একেবারে ফেলাতে চেয়েছিল, কিন্তু ভুলবশত বিট্টুর মা একেবারে বেঁচে যায় এবং এটিকে দেখে বিট্টু অনেকটাই বেশি পরিমাণে ভয় পেয়ে যায়। এই জন্য সে মুঞ্জিয়াকে বলতে থাকে সে যা যা বলবে সে সবকিছুকে একেবারে করবে এবং সে বলতে থাকে সে রাতের বেলায় সবসময় তার কাছে আসবে, এই জন্য শুধুমাত্র রাতের বেলায় তাকে মুন্নিকে খুঁজতে হবে। এই জন্য বিট্টুকে রোজ রাতের বেলা একেবারে ঘুরে ঘুরে মুন্নিকে খুঁজতে হয় এবং বিট্টু যখন মুন্নিকে খুঁজতে খুঁজতে একেবারে হাঁপিয়ে যেত এবং দাঁড়িয়ে যেত তখনই মুঞ্জিয়া বিট্টুকে একেবারে মারতে শুরু করে দিত, এমনকি সে কখনো কখনো বিট্টুর সামনে অন্য কাউকেও একেবারে মারতে শুরু করে দেয়। এই জন্য বিট্টুকে মুঞ্জিয়ার সমস্ত কথাকে একেবারে শুনতে হয়। এই জন্য বিট্টু অনেকটাই বেশি পরিমাণে হতাশ হয়ে সে এই সমস্ত কথাগুলোকে তার সর্দার বন্ধুকে একেবারে বলে দেয়, অর্থাৎ স্পিলবার্গকে। স্পিলবার্গ আসলে মুঞ্জিয়াকে দেখতে তো পেত না, কিন্তু সে মুঞ্জিয়ার সমস্ত কথাকে একেবারে শুনতে পারত এবং এখান থেকে সে বুঝতে পেরে যায় যে মুঞ্জিয়া আসলে রয়েছে বলে। এবং এরপরে বিট্টু তার বন্ধুকে বলতে থাকে তাদেরকে মুন্নিকে একেবারে খুঁজতে হবে, কারণ মুঞ্জিয়া মুন্নিকে খুঁজে একেবারে বিয়ে করতে চায় এবং এরপরে মুঞ্জিয়া আমাদের পিছুকে একেবারে ছেড়ে দিবে। এরপরে স্পিলবার্গ আইডিয়া লাগিয়ে বিট্টুকে বলতে থাকে যে মুঞ্জিয়া আসলে তার গ্রামের বাসিন্দা ছিল, এই জন্য হয়তো মুন্নিও তার গ্রামেরই বাসিন্দা হবে। এটাকেই জানার পর বিট্টু একেবারে রুক্কুকে ফোন করে, অর্থাৎ সে তার কাজিন সিস্টারকে ফোন করে জানতে চায় যে আজ থেকে কয়েক বছর আগে মুন্নি নামক কোনো মেয়ে তাদের গ্রামে বসবাস করতো নাকি। এরপরে রুক্কু সবকিছুকে জেনে বিট্টুকে একেবারে বলতে থাকে যে আজ থেকে কয়েক বছর আগে মুন্নি নামক একটি মেয়ে তাদের পাশের ঘরে একেবারে বসবাস করত, কিন্তু তার বিয়ে হয়ে যাওয়ার পর সে এখান থেকে একেবারে চলে যায়। কিন্তু রুক্কু বিট্টুকে মুন্নির একেবারে ছোটবেলার ফটো পাঠিয়ে দেয়। যখনই বিট্টু এবং স্পিলবার্গ মুন্নির একেবারে ছোটবেলার ফটোকে দেখতে থাকে তখন তারা লক্ষ্য করে যে মুন্নিকে দেখতে ছোটবেলায় যেমন ছিল তেমনই বিট্টুর বন্ধু বেলাকেও সেম দেখতে। এখান থেকে বিট্টু ভাবতে থাকে যে মুন্নি এবং বেলার মধ্যে কোনো না কোনো কানেকশন থাকতে পারে এবং এরপরে তারা জানতে পেরে যায় যে মুন্নি হলো বেলার ঠাকুমা, যে আজ থেকে কয়েক বছর আগে বিয়ে করে একেবারে পুনে শহরের মধ্যে এসে গিয়েছিল। এরপরে বিট্টু মুঞ্জিয়াকে বলতে থাকে তার মুন্নি তার পাশের রুমেই রয়েছে। যখনই মুঞ্জিয়া দেখতে পায় তার মুন্নি আসলে অনেকটাই বেশি পরিমাণে বুড়ো হয়ে গিয়েছে তখনই সে একেবারে বিয়ে করতে মানা করে দেয় এবং এরপরে সে বেলাকে দেখে নেয়। যেহেতু বেলাকে দেখতে অনেকটাই মুন্নির মতো, এই জন্যই মুঞ্জিয়া বেলার প্রেমে একেবারে পড়ে যায় এবং মুঞ্জিয়া বিট্টুকে বলতে থাকে সে এখন বেলাকে একেবারে বিয়ে করবে। এটিকে শুনে বিট্টু একেবারে মানা করে দেয় এবং বিট্টু মুঞ্জিয়াকে বলতে থাকে সে এটিকে কখনোই করবে না, এর পরিবর্তে মুঞ্জিয়া যদি তাকে একেবারে মেরেও দেয় এর বদলেও সে এই কাজটিকে করবে না। কিন্তু এরপরে মুঞ্জিয়া বিট্টুকে বলতে থাকে সে যদি এই কাজটিকে না করে তাহলে সে তার সমস্ত প্রিয় মানুষদেরকেই একেবারে মেরে দিবে, অর্থাৎ মুঞ্জিয়া বিট্টুর মাকে একেবারে মেরে দিবে এবং সে তার সর্দার বন্ধুকেও একেবারে মেরে দিবে, এমনকি সে বেলাকেও একেবারে মেরে দিবে। এই জন্য বিট্টু মুঞ্জিয়ার কথাকে একেবারে মেনে নেয়। কিন্তু পরের দিন দিনের বেলাতে একেবারে মুঞ্জিয়া অদৃশ্য হয়ে যায় এবং এরপরে মুঞ্জিয়া জানতে পারে যে বিট্টু সবসময় রাতের বেলায় আসে বলে এবং বাকি দিন হওয়ার পরে সে একেবারে অদৃশ্য হয়ে যায়। এই জন্য কখনো দিনের বেলা মুঞ্জিয়া তার কাছে আসতে পারবে না। এখানে বিট্টু অনেকটাই বেশি পরিমাণে অসুবিধার মধ্যে পড়ে গিয়েছিল, এই জন্য সে তার সর্দার বন্ধুকে একেবারে তার সাহায্য চায় এবং এরপরে স্পিলবার্গ ভূত তাড়ানোর একটি মানুষের কাছে চলে যায় এবং এই ভূত তাড়ানো মানুষটি ছিল সাউথের খুবই বড় একটি একটা সত্যরাজ ছিল, অর্থাৎ বাহুবলীর কাটাপ্পা। এবং এরপরে তারা ওখানে এসে তার সাথে একেবারে দেখা করে এবং এই ভূত তাড়ানো মানুষটির নাম ছিল এলভিস প্রভাকর। এলভিসের সাথে দেখা করার পর বিট্টু তাকে সবকিছুই একেবারে বলে দেয় এবং এরপরে বিট্টু তার পিঠের মধ্যে থাকা একটি হাতের দাগকেও দেখায় এবং এই হাতের চিহ্ন ছিল মুঞ্জিয়ার। যখনই এলভিস এই হাতের চিহ্নকে দেখতে পায় তখনই সে বুঝতে পেরে যায় যে এটি আসলে মুঞ্জিয়ার হাতের চিহ্ন বলে। এরপরে এলভিস নিজের রুম থেকে অনেকগুলো পুরনো পেপারকে একেবারে নিয়ে চলে আসে, যার মধ্যে অনেকগুলোই পৌরাণিক কথা ছিল, এমনকি ওর মধ্যে অনেকগুলো পৌরাণিক চিহ্নও ছিল এবং এলভিস বলতে থাকে যে পৌরাণিক কথা অনুসারে মুঞ্জিয়া আসলে খুবই পাওয়ারফুল একটি ভূত। আসলে যখন কোনো একটি ব্রাহ্মণ বাচ্চার একেবারে মুন্ডন হয় এবং যখন ওই বাচ্চাটি তার মুন্ডন হওয়ার 10 দিনের মধ্যে একেবারে মারা যায় তখনই সে এমন একটি ব্রহ্ম রাক্ষসে পরিণত হয়ে যায় যাকে আসলে মুঞ্জিয়া বলা হয় এবং মন্ত্রের সাহায্যে মুঞ্জিয়াকে একেবারে বন্দী করা যেতে পারে। কিন্তু মুঞ্জিয়া যদি কোন
কোন রকম ওই সদস্যকে পেয়ে যায় যে আসলে তার বংশজ হয়ে থাকে, তাহলে মুঞ্জিয়া তার সাহায্যেই একেবারে সে বন্দি থেকে মুক্ত হতে পারে। এমনকি মুঞ্জিয়া নিজের মনের মধ্যে রাখা ইচ্ছেকেও তার সাহায্যে একেবারে পূরণ করতেও পারে। এবং এখনের সময়ে বিট্টুর মুঞ্জিয়া তার সাথে এটাই করছিল। এবং এরপরে বিট্টু এলভিসকে জিজ্ঞাসা করে এখন বিট্টু কি করতে চায় এবং আমরা আসলে কিভাবে তাকে আটকাতে পারবো। এবং এরপরে এলভিস বলতে থাকে এই মুঞ্জিয়া আসলে অনেকটাই বেশি প্রমাণে শক্তিশালী হয়ে থাকে এবং যতক্ষণ মুঞ্জিয়া নিজের ব্রহ্ম রাক্ষসের মধ্যে থাকবে ততক্ষণ পর্যন্ত তাকে কখনোই মারাই যাবে না। কিন্তু হ্যাঁ, তুমি যে মুঞ্জিয়ার কথা বলছো সে আসলে একেবারেই বিয়ে করতে চায় এবং বিয়ে করার জন্য তাকে একেবারে বিধিকে মেনে চলতে হবে এবং এই বিধিকে পূরণ করার জন্য সে তোমাকে বলবে তুমি ওই মেয়েটিকে নিয়ে ওই গাছের কাছে পৌঁছে যাও যেই গাছের মধ্যে তাকে একেবারে বন্দি করে রাখা হয়েছিল। এবং এরপরে সে তোমাকে একটি ছাগলকেও নিয়ে আসার জন্য বলবে এবং যখন তুমি ছাগলকে নিয়ে আসবে তখন সে ছাগলের মাথার মধ্যে এই চিহ্নকে একেবারে আঁকতে বলবে। এবং যেহেতু তুমি হলে তার বংশজ এই জন্য সে তোমাকে তোমার রক্তের সাহায্যে এই চিহ্নকে আঁকতে বলবে। এবং যখন তুমি নিজের রক্তের সাহায্যে ছাগলের মাথার মধ্যে ওই চিহ্নকে একেবারে এঁকে ফেলবে তখনই মুঞ্জিয়া নিজেকে একেবারে ছাগলের মধ্যে ট্রান্সফার করে নিবে এবং এরপরে সে ওই মেয়েটিকে একেবারে বিয়েও করে নিবে। এবং যখন সে ওই মেয়েটিকে একেবারে বিয়ে করে নিবে তখন ওই মেয়েটিও একেবারে মারা যাবে, যার ফলে মুঞ্জিয়া ওই মেয়েটির আত্মাকে নিয়ে ওখান থেকে একেবারে চলে যাবে এবং মুঞ্জিয়া সবসময়ের জন্য ওই মেয়েটির আত্মাকে নিজের কাছে রাখবে। এবং এটাই হলো এই মুঞ্জিয়াটির উদ্দেশ্য। এবং এরপরে এলভিস বলতে থাকে এই প্রক্রিয়ার সময় তারা মুঞ্জিয়াকে একেবারে মেরে দিতে পারবে এবং মুঞ্জিয়াকে তখনই মারা যেতে পারবে যখন মুঞ্জিয়া নিজেকে ছাগলের মধ্যে একেবারে নিজেকে ট্রান্সফার করে নিবে। কিন্তু তাদের কাছে অনেকটাই কম সময় থাকবে, কারণ মুঞ্জিয়া যখন ছাগলে রূপান্তরিত হয়ে যাবে তখন সে নিজের বিবাহ চক্রকেও একেবারে শুরু করে দিবে এবং সে যদি বিয়ে করে নেয় তাহলে সবকিছু একেবারে শেষ হয়ে যাবে। এই জন্য মুঞ্জিয়া যখন নিজেকে একেবারে ছাগলে রূপান্তরিত করে নিবে তখনই তাদেরকে একেবারে ছাগলটিকে মেরে দিতে হবে এবং ওই ছাগলটি মারা যাওয়ার সাথে সাথে মুঞ্জিও একেবারে মারা যাবে। এবং এরপরে এলভিস বলতে থাকে যে তাদের এই প্ল্যানের জন্য সেও তাকে অনেকটা বেশি পরিমাণে সাহায্য করবে। এরপরে বিট্টু বুঝতে পেরে যায় তাকে আর কি করতে হবে। এই জন্য মুঞ্জিয়া যখন তার সামনে এসে গিয়েছিল তখন সে একেবারে বলে দেয় যে সে রাজি রয়েছে তার সাথে বেলা বিয়ে করানোর জন্য এবং সে বিয়ে করানোর জন্য সে বেলাকে একেবারে তার গ্রামের মধ্যে নিয়ে যাবে। এবং বিট্টু কোনোভাবে বাহানা দিয়ে সে বেলাকে নিজের গ্রামে নিয়ে যাওয়ার জন্য একেবারে মানিয়ে নেয়। এই কারণে বিট্টু, বেলা এবং স্পিলবার্গ একেবারে তারা তিনজনে একেবারে নিজের গ্রামের মধ্যে পৌঁছে যায়। বেলাকে বিট্টু নিজের গ্রামের মধ্যে নিয়ে যাওয়ার পর সে বেলাকে একেবারে নারকেলের জল খাওয়ায়, কিন্তু সে ওই নারকেল জলের মধ্যে একেবারে মাদক দ্রব্য মিশিয়ে দিয়েছিল, যার ফলে বেলা একেবারে নেশার মধ্যে চলে আসে। এই জন্য বিট্টু বেলাকে নিয়ে একেবারে চিন্টুক বাড়ির মধ্যে পৌঁছে যায় এবং এর মধ্যে স্পিলবার্গও ছিল। কিন্তু এই সময়ের মধ্যে বিট্টুর কাজিন সিস্টার রোকো একেবারে মুঞ্জিয়াকে দেখে নেয় এবং যেহেতু সে হলো মুঞ্জিয়ার বংশজ এই জন্য সেও মুঞ্জিয়াকে একেবারে দেখতে পেতে পারত। এই জন্য বিট্টু রোকোকে একেবারে সবকিছু বুঝিয়ে দেয় এবং সে রোকোকেও নিজের প্ল্যানের মধ্যে নিয়ে নেয় এবং এরপরে তারা একটি ছাগলকেও নিয়ে নেয় এবং তারা সবকিছুকে নিয়ে একেবারে ওই গাছটির কাছে পৌঁছে যায়। এবং এরপরে মুঞ্জিয়া ওই সমস্ত কথাকেই বলতে থাকে যেটি আসলে এলভিস বলেছিল এবং সে ছাগলের মাথার মধ্যে এই চিহ্নকে একেবারে আঁকতে বলে। এবং বিট্টু যখন নিজের রক্তের সাহায্যে ওই চিহ্নকে একেবারে বানিয়ে নেয় তখনই মুঞ্জিয়া ছাগলের মধ্যে নিজের শরীরকে একেবারে ঢুকিয়ে নেয় এবং এরপরে বিট্টু ওই ছাগলকে একেবারে কাটতে শুরু করে দেয়। কিন্তু বেলা যে একেবারে নেশার মধ্যে ছিল সে ওই ছাগলটিকে কাটতে একেবারে মানা করে দিচ্ছিল এবং নেশার অবস্থাতে বেলা বলতে থাকে এটি হলো আমার স্বামী এবং এর সাথে আমার বিয়ে হচ্ছে এবং তুমি কেন একে মারছো। এবং বেলা এই সমস্ত কিছুকে এই জন্যই বলছিল কারণ সে নেশার মধ্যে ছিল। কিন্তু বেলা এরকম করার জন্য বিট্টু মুঞ্জিয়াকে মারতে পারেনি এবং তখনই আমরা দেখতে পাই ওই ছাগলের মধ্যে আঁকা ওই চিহ্নটি একেবারে বেলার মাথার মধ্যে আঁকা হয়ে গিয়েছে। এরপরে বিট্টু এলভিসের কথাগুলোকে মনে করতে থাকে এবং এলভিস তখন বলেছিল ওই চিহ্নটি ওই ছাগলটিকে ছাড়া যাতে আর কারো কাছে না চলে যায় এবং যেই জীবের মাথার উপর ওই চিহ্নটি চলে যাবে মুঞ্জিও তার শরীরের মধ্যে একেবারে পৌঁছে যাবে। এবং প্রেজেন্ট টাইমের মধ্যে আমরা এটাকেই দেখতে পাই আসলে মুঞ্জিয়া এখন বেলা শরীরের মধ্যে পৌঁছে গিয়েছে এবং মুঞ্জিয়া বেলার মধ্যে পৌঁছে যাওয়ার পর বেলা আসলে অনেকটাই বেশি পরিমাণে ভয়ঙ্কর হয়ে যায় এবং সে বলতে থাকে বিট্টু তাকে মারার চেষ্টা করছে, অর্থাৎ তারা সবাই মিলে মুঞ্জিয়াকে একেবারে ধোকা দিয়েছে। এই জন্য মুঞ্জিয়া তাদের সবাইকেই একেবারে মেরে দিবে। এই কারণে মুঞ্জিয়া যে বেলার শরীরের মধ্যে ছিল সে সবাইকে একেবারে অ্যাটাক করে দেয় এবং মুঞ্জিয়ার হাত থেকে বাঁচার জন্য বিট্টু, রুক্কু এবং স্টোয়ারবার্গ একেবারে ওখান থেকে পালিয়ে যায় এবং তারা পালাতে পালাতে একেবারে তারা তিনজনে রুক্কুর বাড়িতে পৌঁছে যায়। এবং এই সময়ের মধ্যেই বিট্টু একেবারে নিজের সামনে এলভিসকেও ডেকে নেয় এবং এই সময়ের মধ্যেই আমরা দেখতে পাই ওই চিহ্নটি একেবারে বিট্টুর আঙ্কেলের কাছে পৌঁছে গিয়েছে, অর্থাৎ মুঞ্জিয়া এখন বেলার শরীর থেকে বাইরে বেরিয়ে এসে বিট্টুর আঙ্কেলের বডিতে একেবারে পৌঁছে গিয়েছে এবং এরপরে সে সবাইকে একেবারে অ্যাটাক করতে শুরু করে দেয়। এবং এরপরে বিট্টুর আঙ্কেল যার শরীরের মধ্যে আসলে মুঞ্জিয়া ছিল সে বেলাকে নিয়ে একেবারে চিন্টুক বাড়ির মধ্যে পৌঁছে যায় এবং এটিকে দেখে বিট্টু একেবারে পিছু পিছু
সবকিছু তাদের দিকে চলে যায় এবং রাস্তার মধ্যে সে ওই জায়গার মধ্যেই পৌঁছে যায় যে জায়গার মধ্যে মুঞ্জিয়া বিট্টু ঠাকুমাকে একেবারে মেরে দিয়েছিল এবং ওখানেই সে ওই চাবুকটিকেও দেখতে পায় এবং এই চাবুকটির সাহায্যে মুঞ্জিয়াকে একেবারে ড্যামেজ করা যেতে পারত এবং বিট্টু ওই চাবুকটিকে নিয়ে একেবারে চিন্টুক বাড়ির মধ্যে পৌঁছে যায় এবং ওখানেই আমরা দেখতে পাই মুঞ্জিয়া বেলার সাথে একেবারে বিয়ে করে তার আত্মাকে একেবারে নিয়ে চলে যেতে চাচ্ছিল। তখনই বিট্টু এটিকে দেখে একেবারে বেলাকে বাঁচাতে চাইছিল এবং সে ওই চাবুকটির সাহায্যে মুঞ্জিয়ার উপর একেবারে অ্যাটাক করে দেয় এবং এই সময়ের মধ্যে বিট্টু মুঞ্জিয়ার উপর অনেকগুলো অ্যাটাক করে কিন্তু এরপরেও মুঞ্জিয়া অনেকটাই বেশি পরিমাণে পাওয়ারফুল ছিল, এই জন্য সে বিট্টুকে উড়িয়ে উড়িয়ে ফেলছিল। কিন্তু বিট্টু কোনোভাবে তার আঙ্কেলের পিঠের মধ্যে ওই চিহ্নকে একেবারে এঁকে দেয় যেটির সাহায্যে মুঞ্জিয়া একেবারে নিজের শরীরকে বদলাতে পারত এবং বিট্টু এরপরেই ওই চিহ্নটিকে ওই গাছের মধ্যেও এঁকে নেয় এবং এরপরে আমরা দেখতে পাই মুঞ্জিয়া বিট্টুর আঙ্কেলের শরীর থেকে বাইরে বেরিয়ে এসে ওই গাছটির মধ্যেই একেবারে পৌঁছে যায়। অর্থাৎ এখনের সময় মুঞ্জিয়া একেবারে ওই গাছের মধ্যে চলে যায়। এখন বিট্টু এবং বেলা মনে করতে থাকে তারা মুঞ্জিয়াকে একেবারেই ওই গাছের মধ্যে বন্দি করে নিয়েছে, কিন্তু যেহেতু মুঞ্জিয়া অনেকটাই বেশি পরিমাণে শক্তিশালী ছিল এই জন্য সে ওই গাছটিকে একেবারে পুরোভাবে কন্ট্রোল করতে পারছিল এবং মুঞ্জিয়া গাছের ওই ডালগুলোকে ব্যবহার করে সে তাদেরকে একেবারে ধরতে থাকে। তখনই বেলা ওই গাছটির পাশে এক ধরনের তেলকে দেখতে পায় যার মধ্যে আসলে অনেকটাই মাটির তেল ছিল এবং বেলা ওই জিনিসটিকে তুলে নিয়ে ওই গাছটির উপরে একেবারে ছুঁড়ে মারে যার ফলে ওই গাছটির মধ্যে একেবারে মাটির তেল লেগে যায় এবং তখনই বিট্টু দেখতে পায় তার কাছে একটি জিনিস জ্বলছে বলে। আসলে ওটি সেই কাঠটি ছিল যেই কাঠটির মধ্যে তারা আগে আগুন লাগিয়েছিল, অর্থাৎ যেই সময়ের মধ্যে তারা মুঞ্জিয়ার সাথে বেলার বিয়ে করাচ্ছিল এবং এরপরে বিট্টু ওই জ্বলন্ত কাঠটিকে নিয়ে ওই গাছটির মধ্যে আগুন লাগিয়ে দেয় এবং এরপরে আমরা দেখতে পাই ওই গাছটি জ্বলার সাথে সাথে মুঞ্জিয়াও একেবারে জ্বলতে শুরু হয়ে যায়। এরপরে বিট্টু মুঞ্জিয়ার হাত থেকে নিজেকে আবদ্ধমুক্ত করে নেয় এবং সে বেলাকে নিয়ে ওই গাছটি থেকে অনেকটাই দূরে চলে আসে এবং এরপরে বেলা এবং বিট্টু একেবারে চিন্টুক বাড়ি থেকে বাইরে চলে আসে এবং এরপরে আমরা দেখতে পাই মুঞ্জিয়া একেবারে শেষ হয়ে গিয়েছে এবং এরপরে সবকিছু একেবারে ঠিক হয়ে যায় এবং বিট্টু বেলাকে নিয়ে একেবারে পুনের মধ্যে চলে আসে। কিন্তু এরপরে বেলা বলে তার কাজের জন্য তাকে ব্রাজিলের মধ্যে যেতে হবে, কিন্তু তখনই বিট্টু বেলাকে একেবারে আই লাভ ইউ বলে দেয় এবং বিট্টু বেলাকে বলে সে অনেকটাই আগে থেকে তাকে ভালোবাসতো। তখনই বেলা বিট্টুকে বলতে থাকে যে সে তাকে কখনোই ভালোবাসে না, বরং সে তাকে একটি নিজের বন্ধু ভাবে। তখনই বিট্টু বলে সে যদি তার সাথে বন্ধু হয়ে থাকতে চায় তাহলে সে বন্ধুর মতোই হয়ে থাকবে, কারণ সে মুঞ্জিয়া নয় যে তাকে জোর করে বিয়ে করতে চাইবে। এবং এরপরে আমরা মুঞ্জিয়ার ওই গাছটিকে দেখতে পাই এবং এরপরে আমরা দেখতে পাই মুঞ্জিয়ার ওই গাছটিকে কেউ কাটার চেষ্টা করছে, কিন্তু এরপরে আমরা জানতে পারি যে মুঞ্জিয়া এখনো মারা যায়নি, বরং সে এখনো বেঁচে রয়েছে এবং এরপরে এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। বন্ধুরা এই মুভির একটি আমরা পোস্ট ক্রেডিট সিনও দেখতে পাই এবং এই মুভির পোস্ট ক্রেডিট সিন অনেকটাই ভেড়িয়া মুভির সাথে কানেক্টেড রয়েছে, কারণ এই মুভির পোস্ট ক্রেডিট সিনের মধ্যে আমরা বরুণ ধাবনকে দেখতে পাই যে আসলে কিছুক্ষণ আগে ভেড়িয়া থেকে মানুষের পরিবর্তন হয়েছিল, যার ফলে বরুণ ধাবনের কাছে তার বন্ধু জেনা আসে এবং তাকে একটি কাপড় দেয় এবং এরপরে এই মুভিটি একেবারে শেষ হয়ে যায়। বন্ধুরা এটাই ছিল ভিডিও যেখানে আমরা মুজিয়া মুভিটিকে নিয়ে এক্সপ্লেন করেছি। বন্ধুরা আজকের এই ভিডিওটা এতটা পর্যন্তই, দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।